নুরুল চৌধুরী কক্ষ ছেড়ে বেরিয়ে আসলেন। অবস্থা তেমন ভালো না ওনার। বুকের ব্যথা প্রায়শই অসহনীয় হয়ে ওঠে। আয়ুষের সাহায্যে ড্রয়িং রুমে আসলেন তিনি। তোহাস আসার খবর পেয়ে বসার ঘরে পা রাখতেই দীর্ঘদিনই পুরনো চশমাটা অস্পষ্ট ঝাপসা হয়ে আসে। অন্তদেশটাই দমকা সমীকরণ বয়ে যায়। সাথে জমানো অভিমানের পাল্লাটা আরও অনেকখানি ভারী হয়ে উঠল। চেহারা গম্ভীর ভাব ধরে রেখে মাঝ বরাবর এসে দাঁড়ান। বাবাকে দেখে বাচ্চাদের মতন ছুটে আসলেন তোহাস। দু হাতে জাপটে ধরে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না। তার আগেই হাত তুলে বাধা দিলেন নুরুল চৌধুরী। গমগমে সুরে বলে উঠলেন, বসো। সোফায় বসে তোহাস কে বাসার জন্য বললেন পুনর্বার। অসহায় দুর্বল নেত্রে তাকিয়ে তোহাস তুর্যর পাশে বসল। টলমলে দৃষ্টি নিক্ষেপ করলো বাবার দিকে। কখনো তাকে তুমি বলে সম্বোধন করেনি নুরুল চৌধুরী। বাবা স্যারের সম্পর্কটা ছিল এরকম বন্ধুর নেই। সেই বাবা আজ ওনার দিকে তাকাচ্ছে না, ঠিক করে কথা বলছে না। কতগুলো বছর কেটে গেল অনুতপ্ততায়, অনুশোচনায়। হ্যাঁ, প্রতিনিয়ত চলছে ওর ভেতরটা। কত শত অভিযোগ নিজের প্রতি জমে আছে হৃদয় কঠোরেতে। বিলাসিতার প্রাচুর্যে মায়া মমতায় ভরপুর এই চৌধুরী বাড়ির আঙিনায় পার হয়ে এক মুহূর্ত স্বস্তি মেলেনি তার। নিজের অপরাধের শাস্তি থেকেও রেহাই পায়নি সে। কঠিন শাস্তি ভোগ করছে মাকে অপমান করার ফলস্বরূপ। নিষ্প্রভ কণ্ঠে বলল, বাবা কেমন আছো? মাকে দেখতে পাচ্ছি না যে। মুহূর্তেই সকলের কর্ণে প্রতিধ্বনিত হয় তাচ্ছিল্যের স্বর। তোমার মা আছে, সে তো তোমাকে জন্ম দেওয়ার সময়ই এ দুনিয়া ছেড়েছে। হয়তো বুঝে গিয়েছিল মাকে সম্মান করতে অক্ষম তুমি, কুলাঙ্গার সন্তান। স্তব্ধ পরিবেশ। ফাতেমা চৌধুরী বাঁকা আসলেন, নিশ্চুপে লুকিয়ে নিঃশব্দে। মনে মনে বেশ আনন্দ পেয়েছেন। দুর্জন নজর সাদা ফকফকা মেঝেতে। তোহাসের কণ্ঠনালী ভেদ করে এলো। তুমি ঠিক বলেছ বাবা। তাৎক্ষণিক আরিয়ানের চোখে কর্নিশ ছুঁয়ে এক ফোঁটা জল গড়ালো। স্বামীর দুঃখের পরিমাণ নিতে পারল না ও। নিম্লিপ্ত চক্ষুপাত্রে টুপটুপ করে অশ্রু পড়তেই অত্যাধিক জোরে চিল্লাতে শুরু করলেন তিতিশা। ও চিৎকার শব্দে শ্রেয়া অস্থির হয়ে ওঠে। ব্যগ্র গলায় প্রশ্ন করে, আপু, ও কাঁদছে কেন? আরিয়ানা জবাব না দিয়ে তিতিশাকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রেয়া নিশ্চল দৃষ্টি ছোট্ট তিতিশার পানে। ঠোঁটে ভেঙে কান্না করছে মেয়েটা। ওষ্ঠধর কেমন লালচে রঙের। হাত মুঠো করে রেখেছে। কান্নার তাল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতটুকুন মেয়ের রাগ যে। শ্রেয়ার অভ্যন্তরে শীতল ভাব। বাচ্চারা অদ্ভুত মায়ার মাঝে মানুষকে। পাষাণ হৃদয় গলে মোম হয়ে চাইতে সান্নিধ্যে। তুর্যটাকে ভাবনার ছিঁড়ে ফিরে তাকায় ও। আদেশের বলে তুর্য, মিসেস আরিয়ানা, রুমে নিয়ে যাও। তিতিশার এখানে ভালো লাগছে না হয়তো। আরিয়ানা না চাইতেও শ্রেয়ার সঙ্গে ড্রয়িং রুমে ছাড়তে চাইল। ওখানে গমনের পথের দিকে তাকিয়ে তুর্য গভীর কণ্ঠ রেখে বলল, আপনার সিদ্ধান্তটা ভাইকে জানিয়ে দিন বাবা। তোহাসের কণ্ঠে চমক। কিসের সিদ্ধান্ত? দীর্ঘ এক নিঃশ্বাস মুক্ত করলেন নুরুল চৌধুরী। বললেন, তুমি এই বাড়িতেই থেকো। সন্ধ্যার পর উকিল আসবে, সম্পত্তির বন্টন হবে, আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমার ও তোমার বউয়ের কথা মতো আমরা তোমাদের প্রাপ্য সম্মানই দিব। এই বাড়িতে তোমার অধিকার আছে, নিজের পাওনা কেন ছাড়বে? সেই যে বলে গেলে তোমার হক তুর্য মেরে দিবে। আজ পর্যন্ত আমার ছেলে তোমার ভাগের এক রত্তিও ভোগ করেনি। বুকে পাথর চেপে ভালোবেসে সম্মান দেখিয়ে তোমার সাথে যোগাযোগ রেখেছে। ওর মা খারাপ না সেটা প্রমাণ করেছে। যদি খারাপ হতো তাহলে নিশ্চয়ই তোমার বিরুদ্ধে ফুসলিয়ে বড় করত ওকে। ছোট থেকেই এটাই শিখাতো, তোমাকে দূরে রাখলে সব সম্পত্তি পাবে। এমন কিছু কি করেছে? করেনি। ওর মায়ের দেয়া ভালো শিক্ষায় ভুল অভিযোগের ফলেও সে তোমাকে সম্মানের সাথে এ বাড়িতে এনেছে। বড় হলেই বিবেকে উচ্চ হওয়া যায় না। দুধ দিয়ে কালসাপ পুষলে দিন শেষে ছোবলি খেতে হয়। যার ভুক্তভোগী মেহেরিমা। কোনো দিন ওকে বলিনি সতীনের ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ওর। না বলার সত্ত্বেও সেটা সে করেছে। এত কিছুর বিনিময়ে তুমি কি দিয়েছ ওকে? অপমান, মিথ্যে অপবাদ, সত্য মিথ্যা যাচাই ছাড়া কষ্ট দিলে। এত বছরের ভালোবাসা প্রত্যাখ্যান করেছ দুদিনের ভালোবাসার মোহে। আশা করি সুখেই ছিলে। বুড়ো বয়সে অনুরোধ করব, পারলে থেকে যাও। তোমার মাকে খুব ভালোবাসতাম। তোমাকে দেখলে যেন আমি তাকেই অনুভব করতে পারি। অভিমানের দেয়ালটা আর তুলে রাখতে পারলাম না। থেকে যাও। আমি কথা দিচ্ছি আরিয়ানার কোনো ক্ষতি হবে না। দরকার পড়লে আমি চট্টগ্রাম চলে যাব মেহেরিমাকে নিয়ে। অন্তত এই সমাজ বলতে তো পারবে আমার খাটিয়া ধরা থেকে কোনো ছেলে বঞ্চিত হয়নি। কথাগুলো শেষ হতেই তোহাস ঢলে পড়ল নুরুল চৌধুরীর পায়ের সমীপে। ওনার হাঁটু মুখ গুঁজে ফুপিয়ে ওঠে। পুরুষ নাকি শত কঠিন পরিস্থিতিতেও ভাঙে না। অথচ পিহুসহ সবাই দেখল কতটা সহজে বাবার পা ছুঁয়ে কাঁদছে তোহাস। কই ছিল এতকাল? পিউ বুঝে পায় না মানুষ কেন সবসময় সময় খুইয়ে নিজের ভুল বুঝে।
নুরুল সাহেব অটল, টু শব্দটিও করলেন না তোহাসের উদ্দেশ্যে। তুর্যের দিকে নজর ফেলে স্রেফ বললেন, সন্ধ্যার পরে থাকিস। তারপর সোফায় ঘাড় এলিয়ে চুপ করে রইলেন। তুহাস পা আঁকড়ে ধরে রাখলো, মুখ দিয়ে কথা আসছে না। আয়েশের কাঁধে হাত রেখে নরম গলায় আওড়ালো, উঠুন ভাই, বড় আব্বুর জন্য স্ট্রেস ঝুঁকিপূর্ণ। সকালের রুমটাই গোছগাছ করে রেখেছে শ্রেয়া। আরিয়ানাকে নিয়ে আবসা অন্ধকারের গর্কে ঢুকলো ও। নিজ হাতে রুমালের কালো পর্দাগুলো সরিয়ে দিয়ে সূর্যের রোশনি ঘরে আসার সুযোগ করে দেয়। তিতিশার কান্না থমকে গিয়েছে ততক্ষণে। ভাষা ভাষা আক্ষিদয়ে সে দেখছে কালো একটা তাঁতের কাপড় পরিহিতা মেয়েকে। ওর চাহনি মনোমুগ্ধকর নেয়। পা ফেলে অভিমুখে এসে উপস্থিত হয় শ্রেয়া। বিমুগ্ধ নয়নে চেয়ে দুহাত বাড়ায় উদ্দেশ্য করে নিবে। তিতিশার ঠোঁট উল্টে ওর বুকে ঝাঁপিয়ে পড়বে অবস্থা। তখনই আরিয়ানা নিজের সঙ্গে চেপে ধরে ওকে। শ্রেয়া মন আহত হয়, মনক্ষুণ্ণ হয়, বুকটা কেঁপে ওঠে। আরিয়ানা ক্রন্দাতেও চাহনির বিরুদ্ধ করে। মুখ থেকে বেরিয়ে আসে একটা ধ্বনি রাগে মিশ্রিত কণ্ঠ। আমার মেয়েকে ধরবে না। মলিন ভাব কাটিয়ে শ্রেয়া হাসে, অন্তত মৃদু হাসি। ধাতস্থ হয়ে বলে, আমি কি তিতিশার ক্ষতি আপনার চোখের সামনে করে ফেলব? আর কেনই বা করব? আমার হাত এতটাই শক্ত না যে তিতিশার শরীর থেকে চামড়া খসে পড়ে যাবে, কিংবা আমার মন কুৎসিত না যে একটা বাচ্চার ক্ষতি করব। আমার এমন কোনো ইচ্ছেও নেই। আপনার আচরণের ব্যাপারে শুনেছিলাম, আজ দেখেও নিলাম। আমার মনে হয় কি জানেন, আপনি ওভার পজিটিভ। নিজের জিনিস একান্তে নিজের করে রাখতে চান। কারো সান্নিধ্য সহ্য হয় না আপনার। আপনার জন্য সংসারে ফাটল ধরেছে। শুনেছি আপনিও আমার মতো এতিম। কোনোদিন আপনজনের অভাব ফিল করেননি? একবারও মনে হয়নি আপন মানুষের কাছে থাকাটা কতটা শান্তি দেয়? জানেন আপু, আমি আপন মানুষের স্পর্শ পাওয়ার জন্য কত ব্যাকুল ছিলাম। আল্লাহ আমার সেই চাওয়া এই পরিবারের মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন। আশা করি আপনিও একদিন বুঝবেন। তিতিশাকে এমন করে বড় করবেন যেন আপনাদের সম্মান করে। ভুল বললে ক্ষমা করে দেবেন আমাকে। আজও সময় আছে নিজেকে শুধরানোর। আমি আপনাকে আপু বলেই ডাকি। আমার কেউ নেই, বড় বোনের অভাব বোধ করি। আপনি বললেও ডাকবো, না বললেও ডাকবো। হাসি বজায় রেখে তিতিশাকে এক প্রকার কেড়ে নিল শ্রেয়া। সাথে সাথে তিতিশা ওর বুকে মিশে গেল। ওর মাথায় চুমু খেয়ে প্রশান্তির শ্বাস টেনে নেয় শ্রেয়া। আরিয়ানা কণ্ঠ নিভে গেল। আকস্মিক কি হয়েছে সে জানে না, বলল, ওকে বেশি চেপে ধরো না, নয়তো গরমে কষ্ট হয় ওর। শ্রেয়া মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, আচ্ছা। কিন্তু সে হাসি বেশিক্ষণ টিকল না। মনটা বিষাদে চেয়ে গেল আরিয়ানার উচ্চারিত দুটি বাক্যে। তোমার আপন শাশুড়ি তো, তাই এমন পক্ষপাতিত্ব করো। আমার মতো সৎঘরের হতে তাহলে এক দণ্ড মনের স্বস্তি পেতে না। থেমে থাকল না শ্রেয়া, চট করে প্রশ্ন ছড়ে দিল, মনের স্বস্তির জন্য নিচে নেমেছেন? আপন না বলে মানুষ হন। আপন পর দিয়ে নয়, মানবতা মন দিয়ে যাচাই করুন। আপনি মেন্টালি সিক, সেটা বুঝতে পারছেন আপু? ছি। সমস্ত ঘৃণায় রিদি করে উঠল তার। তিতিশাকে রেখে রুম থেকে বেরিয়ে এলো। নারীর মন নাকি দুর্বল হয়, মায়ায় ভরা থাকে। কিন্তু আরিয়ানার ক্ষেত্রে মতামত সম্পূর্ণ পাল্টে গেল শ্রেয়ার। সম্ভাব্য অপহরণে বাড়ি ফিরছে পাখির দল। হতে পারে ভীষণ তাড়া তাদের। সন্ধ্যায় নামলো না ধরণীতে। এখন এই যাওয়ার কত অস্থিরতা। শ্রেয়ার নীলাম্বর থেকে চক্ষু সরিয়ে নিয়ে জিজ্ঞেস করল, হঠাৎ কোথায় যাচ্ছি আমরা? তোজ এক মনে ড্রাইভ করতে মগ্ন। কোমল কণ্ঠস্বরে কর্ণপথতেই বলে উঠল, খালা শাশুড়ি বাড়িতে দাওয়াত খেতে। শ্রেয়া বিষম খেল। খালা শাশুড়ি মানে তো ওর খালা। শ্রেয়াকে গাড়ি থেকে বের করে একটা বিশাল আকারের গেট পেরিয়ে ঢুকলো তুর্য। চমৎকৃত নয়ন ফেলছে শ্রেয়ার আশেপাশে। ঢের সুন্দর একটা বাড়ি, প্রচুর প্রাচুর্যে ভর্তি। সাদা রংটা কেমন ঝিলিমিলি করছে। ছোটোখাটো একটা বাগান পেরিয়ে ওরা সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চাপতেই যে দরজা মেলল তাকে দেখে চক্ষুদয়ের আকার নিমেষেই বড় হয়ে আসে শ্রেয়ার। চোখেতে তুর্যর দিকে তাকালো ও, তাকে রইল অনিমেষ। নেত্র পল্লব ফেলতে পর্যন্ত ভুলতে বসল। তুর্যকে বিস্ময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে সামনে বুড়োকুচকে কপালে ভাঁজ ফেলে প্রশ্নবোধক চাউনি নিক্ষেপ করে রাখলো। মেয়েটিকে প্রশ্ন করলো, কেমন আছেন আপু? আমাদের ঘরে ঢুকবেন বলবেন না? আহমিকার দরজার হাত ধরে নিজেকে সামলে নেয়। চোখ জোড়া সংকুচিত করে আসে তার বিস্মিত কণ্ঠস্বর। আপু, আপু কেন ডাকছো? আর তোমরা এখানে? শ্রেয়া নিজে হতবাক, কথা বলার শক্তি হারিয়ে নির্বাক। তুর্য অধর কর্নিশে বাঁকা হাসি আঁকে। নিরলাস হাবভাব তার কণ্ঠে গুরুতর ভাবে প্রতি উত্তর করে, বলল, খালা শাশুড়ির মেয়ে সম্পর্কে আমার বড় হলে আপু ডাকবো না। আর এটা তো ডাবল শ্বশুর বাড়ি, মানে নানা ও খালা শাশুড়ির বাড়ি। টানে টানে ছুটে এলাম। কি?
একই সঙ্গে দুটো ভিন্ন ভিন্ন মানুষের কণ্ঠনালী গলিয়ে অভিন্ন শব্দ বেরিয়ে আসে। কর্ণে বেজে উঠল তোড়জোড়, বিরক্ত মাখা কণ্ঠস্বরে বলে উঠল, পা ধরে গিয়েছে, ভিতরে কি বসতে বলবে? ফের অহমিকার দিকে তাকিয়ে বলে, আপু প্লিজ সাইড। তাজ্জব হয়ে চেয়ে একপাশে হয়েছে চেপে গেল অনামিকা। দুর্য শ্রেয়ার হাত ধরে ড্রয়িং রুমে এলো। শ্রেয়াকে সোফায় বসিয়ে বলল, এটা তোমার নানা বাড়ি এবং খালা বাড়ি দুটোই, বলতে পারো তোমার মায়েরও বাড়ি। অহমিকা এবং শ্রেয়ার উভয়ের পায়ের নিচ থেকে শক্তপোক্ত মেঝেটা যেন সরে গেল। দুর্য ওর হতভম্ব দৃষ্টি এড়িয়ে গিয়ে গাঢ় কণ্ঠস্বরে বলে উঠল, আপনার বাবা কত অহমিকা আপু? আর নানু? তখনই রাশভারী গলায় কেউ ডেকে ওঠেন অহমিকা বলে। শ্রেয়া তাকিয়ে দেখে একজন বয়স্ক লোক। ওনার প্রিয় এবং আয়ুষের বিয়েতে দেখেছিল সে। সম্পর্কে অহমিকার বাবা, এনেই তাহলে ওর খালু। খালা কোথায়? তুর্য যে নানুর কথা বলল, তার মানে নানু আছেন। অহমিকার বাবা হাতে খবরের কাগজটি টেবিলের উপর রেখে খানিকটা ঈর্ষৎ ক্রোধ মিশ্রিত গলায় তুর্যকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? আমার মেয়েকে সবার সামনে অপমান করে শান্তি হয়নি তোমার, এখন বউ নিয়ে বাড়ি অবধি চলে আসলে। সেদিন কিছু বলিনি, কারণ তুমি আগে থেকে বিবাহিত ছিলে। না হলে আমার মেয়েকে তোমার পরিবার বিয়ের আশ্বাস দিয়ে অপমান করে এর একটা বিহিত আমি করেই ছাড়তাম। মেয়েটা দিন রাত এক করে সুস্থ করেছে তোমায়। তোমার মা তো তোমাকে এক রুমেই বন্দি বানিয়ে রেখেছিল। আমার মেয়ে মিনতি করে মেন্টাল হসপিটালে ভর্তি করায়। তোমার সব অত্যাচার সহ্য করেছে। সাইকোসিস ডিসঅর্ডারে ওকে কল্পনা করেই মানুষকে আঘাত করতে। তাহলে সামনে পেয়ে কি করতে মনে নেই? কতবার আহত হয়ে বাড়ি ফিরেছে মেয়েটা, তবুও তোমার ট্রিটমেন্টে পিছু হয়নি সে। তোমার পাগলামি সইয়ে গিয়েই পাশে থেকেছে শুধুমাত্র নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। সামান্য কৃতজ্ঞতা বোধ নেই। তোর্জোর নাসারান্দ দিয়ে সূক্ষ্ম তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো। ঠোঁটে ফিসলে হাসি অত্যন্ত শান্ত কণ্ঠে আওড়ালো, বসুন খালু। আপনার মেয়ের প্রতি কৃতজ্ঞতা বলে কিছু বলেনি। আপনার মেয়ে অন্যায়টা ছোট ছিল না, কাউকে ভিতর থেকে দমড়ে মুষ্টিত অনেক বড় অপরাধ। চিকিৎসার জন্য আমার মা যথেষ্ট পেমেন্ট করছেন। তাছাড়া আপনার মেয়ে আমার জীবনে সবথেকে বেশি প্রিয় একটা মানুষ দিয়েছেন। ও ছেড়ে না গেলে কখনো আমার শ্রেয়সীকে পেতাম না আমি। সেটার জন্য সশস্ত্রবার ধন্যবাদ বলতেও দ্বিধা নেই আমার। শ্রেয়া বিমুগ্ধ। অহমিকার মাথা নত হয়ে গেল। সে লন্ডন থেকে নিজের ভুল বুঝতে পেরেছে। আসলে কাউকে ঠকিয়ে ততক্ষণ পর্যন্ত তার যন্ত্রণা পরখ করা যায় না যতক্ষণ না স্বয়ং ঠকে। আজ বুঝে ওর জীবনে কী পরিমাণ হারিয়েছে এবং তা নিয়ে আক্ষেপের শেষ নেই। মেহরিমার কথায় তুর্যকে পাওয়ার স্বার্থটা জাগ্রত হলেও নিজের অপরাধবোধে তা এখন দমে গিয়েছে। সাহেব সাহেব ধমকে উঠলেন, তো এখন কেন এসেছ? না না খালু শাশুড়ি, বাড়িতে আসতে মানা আছে। পাল্টা প্রশ্ন তুর্য। সাহেব সাহেবের কপালে বলিরেখার ভাস পড়ল। বাজার সাক্ষী কত শত হবে গণেনি শ্রেয়া। কণ্ঠে প্রবল অস্থিরতার মেখে প্রশ্ন করলেন, মানে? আপনার তো শালী সাহেব ছিল, ভুলে গেলেন? না, বাবার জেদের জন্য মা ও অহমিকার আম্মা কখনো ওকে এ বাসায় ফিরিও না কিংবা যোগাযোগ করতে পারেনি। কিন্তু ওনার মৃত্যুর পর শিমুলকে অনেক খুঁজেছি আমরা। একবার শিমুল যোগাযোগ করে আমাদের সাথে সাহায্যের জন্য। বাবা কেমন করে সেটা জেনে যায়। অসহায় ছিলাম আমরা, কারণ বাবা কথা নিয়েছিলেন আড়ালেও যেন আমরা কেউ ওর সাহায্য না করি। পরে একটা সময় জানতে পারি স্বামীর হাতে ও খুন হয়েছে। স্বামীও বেঁচে নেই। আশেপাশে জিজ্ঞেস করে জানি ওর একটা মেয়েও আছে। আমি অনেক খুঁজি কিন্তু মেয়েটাকে পাইনি। তার জন্য ধরে নিই মেয়েটাও বেঁচে নেই। শেষোক্ত কথাটা বলতে গিয়ে গলা ধরে আসে ওনার। শ্রেয়ার চোখ ছলছল করে ওঠে। তুর্যকে হাতের উপর হাত রেখে বলল, আমার বউই শাশুড়ির মেয়ে। আপনার আশেপাশের এতিমখানে খোঁজ নিয়ে পেয়ে যেতেন। এত কষ্ট করে বড় হতো না ওর। আপনাদের খোঁজার গাফিলতি রয়ে গিয়েছিল। সাইদ সাহেব কণ্ঠ কেঁপে কেঁপে উঠল, বললেন, ও শিমুলের মেয়ে? গভীরভাবে প্রত্যুত্তর তুর্যর। হ্যাঁ। তুমি কিভাবে জানলে? খুব একটা বেগ পেতে পোহায়নি শাশুড়ি মার বাবার নামটা কালেক্ট করতে। সেই নামে সূত্রপাত ধরেই জানলাম অহমেক এবং শ্রেয়সী একে অপরের খালাতো বোন। আমি চাইছিলাম শ্রেয়সী নানুর বাড়িতে খোঁজ নিতে। তারা মানুক আর না মানুক, নিজের চোখে একবার নিজের আত্মীয় স্বজনকে দেখুক এবং চিনুক তাদের নানু কোথায়। বছরখানেক আগে স্ট্রোক করে অহমিকার মা মারা যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ। পরিবারে তো আর কেউ নেই, আমিও একা মানুষ, তাই অহমিকাকে নিয়ে এখানেই থাকা। উনি রুমে আছেন, পায়ের হাড্ডি ক্ষয়ে গিয়েছে, তাই চলাফেরা করতে পারেন না। ত্রিহা নিজের রুমের দিকে যাচ্ছিল। অজান্তে দৃষ্টি মেহরিমার রুমের সামনে যেতে দেখলো তোহাস দরজার আগলে ছেলে মাথা ঠেকে দাঁড়িয়েছে। অথচ নক করছে না, ডাকছে না। হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। মৃদু হাসলো। সবই সময়ের খেলা। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। যেটা মানুষের অবজ্ঞা করে নিয়তি যেন টেনে হিস্টে শোক, যেখানে এই শোকের খোঁজ দাঁড় করায় দেয়। কয়েক পাল
পলক চেয়ে নীরবে প্রস্থান করলো। টের পেয়ে গেল না তোয়াশকে। পাশে যদি সে লজ্জায় চলে যায়। রহিমা পানের বাটাটা নিয়ে ফাতেমা চৌধুরীর সামনে রাখলো, গড়গড় করে বলল, আজকের পানটা অনেক ভালো করে বানামু আম্মা। ভুরুকুসকে দুই অদর ফাঁকা করে চাপা গর্জন করে ফাতেমা। তুই কি বাকি দিন আমারে খারাপ বানিয়ে খাওয়াইতি? আরে আম্মা তা না, আজ তো খুশির দিন। বাঘিনী জালে ফাঁসছে, কত ভাব দেখাইয়া মিসা পেঁয়াজ লাগাইয়া তো হাস বাবারে একলা কইরা কইরা কাইরা নিছিল, মনে নাই আপনার? ফাতেমা ভেংসি কাটলেন, থমথমে মুখে বললেন, তো হাসকিতা বাচ্চা লো, হাতে ফিডার খায় বললেই চলে যাইব। বদ একটা, মায়ার মতো নিষ্পাপ মায়ার ঘরে কেমনে ওই বদ হইল আমি বুঝি না। বউয়ের কথায় নাচে খালি। বালা হইলে নুরু কথা শুননা দিছে, আমার আত্মাটা শান্তি পাইল। আমি নুরুর মা, ও কোনো দিন আমারে কষ্ট না দিলেও আমি বুঝি সন্তান কষ্ট দিলে কেমন লাগে। দুনিয়াতে যদি কারো সাথে সব থেকে উত্তম ব্যবহার করা লাগে তা মায়ের লগে, তারপর বাপ। কষ্ট সারা সৎ মায়ের আদর পাইয়া বড় হইছে, এ কারণে কদর কি তা জানে না। এখন বুঝবো হারে হারে। তুহাসের চেহারায় আমি কষ্ট দেখতেছি। টিনের চালে বৃষ্টির সেতার বাজছে, তার নিচে দাঁড়ানো মানব মন করছে আনচান। রিমঝিম ছন্দ তুলছে বৃষ্টির ফোঁটা। ফুটো চাল দিয়ে বিন্দু বিন্দু হয়ে প্রবেশ করছে জল। শ্রেয়ার সমরঙ্গ সত্তা জুড়ে স্নিগ্ধ পানের তীব্র ছোঁয়া। ভালো লাগায় নিমজ্জিত ও বিষাদে তিক্ততায় ভরা প্রাণ। হঠাৎ করেই শান্তির আগমন এমনি এমনি ঘটিয়েছে। ওর পাশে উপস্থিত সুদর্শন সুটামদহী গভীর মুখ পুরুষটার জন্য অন্ধকারাচ্ছন্ন জীবন আজ আলোকিত। কত বছর পর মায়ের পর তারই আপন করে স্পর্শ পেল। কাপা কাপা হাতে বয়স্ক নানোর মাথায় হাত বুলিয়ে দেয়। কেঁদে বুকে জড়ি ধরা সবটুকু যেন স্বপ্ন ওর নিকট। সব থেকে ভাবিয়েছে আহমিকার আচরণ। কত নিঃস্বার্থ ছিল প্রতিটি কথা, এখনও কানে বাজছে। নানুর কক্ষে দুই হাত নিজের হাতের মুষ্টিবদ্ধ করে নেয় আহমিকা। চক্ষু কঠোর দিয়ে ঘোর অনুশোচনা, কণ্ঠে অপরাধবোধের ছাপ নতুযত স্বরে বলে, তুমি আমার খালাতো বোন বলে আমি এতটা দুর্বল হচ্ছি না। আমি ভেঙে পড়েছি সত্যিকারের ভালোবাসা হারিয়ে। তুর্যর ভালোবাসা আমি বুঝিনি, অন্যের মিছে টানে নিজেকে বিলীন করেছি। আর যতক্ষণে বুঝলাম তুর্য আমাকে চায় না, সে চায় তার পবিত্র সম্পর্ককে, তার স্ত্রীকে। তুমি ভাগ্যবতী শ্রেয়া, যে যুগে মানুষ স্ত্রী রেখে পরকীয়া করে বেলায়, ভালোবাসার মানুষকে গোপনে ঠকায়, সেই যুগে তুর্য একটা সম্পর্কের টানে তোমাকে চেয়েছে। এখন ওর চোখের দিকে তাকালে কেবল তোমাকেই যেন দেখতে পাই। সত্যিকারের ভালোবাসতে চেহারার যোগ্যতা, সৌন্দর্য এসব লাগে না, লাগে হৃদয়। ভালো থেকো, বারবার এখানে এসো, অপেক্ষায় থাকবো। আমার শান্তি, আমার অনুতপ্ততা যা প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে আমাকে। কয়েক পলক নিস্তব্ধতার পার করে মানুষ বদলায়। কেউ খুব বাজেভাবে প্রতারণা করে, বেইমানি করে, তো পরিবর্তন মিলে দুঃখের ছোঁয়া। বদলানোর অনেক রূপ থাকে, যদিও এই পৃথিবীতে মানুষগুলো আজ গিরগিটির নাই আবরণ করে ভাঙে এবং অন্য কারো হৃদয়। সেই মুহূর্তে আহমিকা শক্ত করে জড়িয়ে ধরে নির্বাক কাটের সময়। তারপরে চলে আসে তুর্যর সাথে। মাঝরাস্তায় এসেই বাধে বিপত্তি। গাড়ি নষ্ট হয়ে গেছে, পাশেই মেকানিক শপ, তাই তত একটা সমস্যা নেই। মেকানিকের গাড়ি ঠিক করতে মগ্ন। সেটা কিঞ্চিত গাড় বাঁকিয়ে পাশে চাইতেই থমকে যায়। নজর আটকে গেল তুর্যের চাহনিতে। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে। শরীর জুড়ে আন্দোলন শুরু হলো ওর। তুর্য ক্ষীণ বাঁকালো অধর কার্নিশ বলল, বইয়ের কি এই শ্রাবণ ধারাতো প্রেম পাচ্ছে যেমন আমার পাচ্ছে? আপনা আপনি আগলা হয়ে গেল শ্রেয়ার অষ্টধর। বুকে ধুকপুকান নিয়ে এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকালো। তুর্য চাহনি পরক করে আফসোসের স্বরে বলে ওঠে, শুনছে না বউ? বৃষ্টির আওয়াজ আমার কথার শব্দ মেকানিকের কান অব্দি পৌঁছাবে না। এমনি এমনি আমি তোমাকে কিস করলেও টের পাবে না, প্রমাণ দেখবে? শ্রেয়ার চোখ জোড়া বড়সড় করে তাকালো। লজ্জায় ঈর্ষাদ পিছিয়ে গেল দেহ। ঠোঁট নেড়ে না শব্দটুকু বের করতে যাবে অমনি পূর্বের সমস্ত কথার কানায় শিহরণ বয়ে যায়। ছলাৎ করে ওঠে অন্তঃস্থল। অচিরে হঠাৎ ঠেকে রক্ত লাভা গালে। তুর্য ধমকে ওঠে, তোমার হাতের ওষ্ঠ আমার ঠোঁটে স্পর্শ মুছে দিয়ে গেল ডাবল চুমু খাবো আমি, তাও একদম গভীরে। হাত ছড়িয়ে শ্রেয়া অন্যদিকে মুখ ফিরে বিড়বিড় করল, মুছব না? আপনার স্পর্শ কি মুছে ফেলার মতো? আপনি হলেন আমার জীবনের খুশির মাধ্যম। মেকানিক ছেলেটা রেইনকোট গায়ে ছুটে আসলো। ভর সন্ধ্যার সময় চলে এসছে।
মানুষজন রানী রাস্তায়। শ্রাবণ বর্ষণ হয়তো সবাইকে কাঁথা মুড়ি দিতে বাধ্য করছে। সেটা কণ্ঠ ক্লান্তি হাঁপানো স্বরে কী যেন বলে। শ্রেয়া প্রথমে ঠিকঠাক শুনতে পায়নি, পরবর্তী ছেলেটা আবারও তরবার করে বলল গাড়ি ঠিক। তোর অলেটটা বের করে সেটার টাকা চুকিয়ে দিল তৎক্ষণাৎ। নির্ধারিত টাকা থেকে আরও বাড়িয়ে দিল। খুশির ঝিলিক কলেজে পড়ো ছেলের পারিশ্রমিক মুখমণ্ডলে। হাত ঘড়ির দিকে তাকালো সে। বড্ড দেরি হয়ে গেছে। সন্ধ্যায় প্রহরের পর নুরুল চৌধুরী উপস্থিত থাকতে বলেছিলেন। শ্রেয়াকে নিয়ে ঝটপট গাড়িতে উঠে বসল। ছোট্ট টিনের ছাউনি থেকে বের হয়ে একটা বিষয় নিয়ে খুঁতখুত করছে শ্রেয়ার মন। সিটে বসে তুজোর দিকে তাকিয়ে মুখে সুর আওলালো, একটা কথা বলি। তুজো সাই দিল সঙ্গে সঙ্গে, বলো। শ্রেয়া সাহস পেল, মনের জোর পেল। মনের কথা আরও অবাক্ত করে রাখল না, বলে সে। আমার মনে হয় আরিয়ানা আপু যেমন দেখায় উনি তেমন না, কিছু একটা আছে। ওনার লোভ নেই, থাকলে তিনি বাড়ি ছেলে ভাইয়াকে নিয়ে একা থাকতেন না। আমি খেয়াল করেছি ভাইয়াকে খুব ভালোবাসেন ভাবি, শুধু নিজের করে একান্তে রাখতে চান, যাকে ওভার পজেসিভনেসও বলা যায়। ভাবির মেন্টালি প্রবলেম আছে কিনা জানি না, তোহাস ভাইয়ার সাথে তো আপনার কথা হয়, আপনি কিছু জানেন? অনেক কিছু জানি, সেই জানাতেই আজ ভাইকে চৌধুরী বাড়িতে আনা। আমি ভাইকে নির্দোষ মনে করি না। মিসেস আরিয়ানা পজিটিভ হতে পারে, কিন্তু মানসিক দিক থেকে বিক্ষিপ্ত নয়। তাই বলে ভাইও কি তেমন না, কিন্তু পারিবারিকভাবে এক করা আমার কর্তব্য মনে করি আমি। ছেলে হিসেবে বাবাকে কি দিয়েছি? 1,000 লাখ টাকা ইনকাম করে দিলেও বাবার মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু যেটা করলে আমার প্রকাশ্য হোক বা মনে মনে তৃপ্তি পাবো, সেটা আমি করব। বাবা যতই অভিমান করে প্রকাশ করুক, তিনি মনে প্রাণে চেয়েছেন তোহাস ভাই নিজের চৌধুরী বাড়িতে ওনার চোখের সামনেই থাকুক। শ্রেয়ার কণ্ঠে ভারী বিস্ময়, প্রশ্ন করল, সত্যিই ভাবি মানসিকভাবে বিক্ষিপ্ত? তুজো গভীর কণ্ঠে প্রত্যুত্তর করল, হ্যাঁ। আরিয়ানা বাবা 2 বিয়ে করছিলেন। প্রথম মা মারা যাওয়ায় হুট করে জ্বর আসলো। দীর্ঘদিন জ্বরে ভুগে বিনা চিকিৎসায় মারা যান। এতে ওনার বাবার অবহেলা ছিল, বউয়ের প্রতি টান ছিল না বললেই চলে। তার বাবা দ্বিতীয় বিয়ে করলে আমাদের সমাজে আরে যা তা হয়, সেটা শিকার হলেন তিনি। 6 বছর বয়স থেকেই দিনরাত সৎমায়ের অত্যাচার। ওনার 12 বছরের মায়ের মাথায় বাবা এবং সৎমা দুইজনে অ্যাক্সিডেন্টে প্রাণ হারায়। এতে 3 বছরের ছোট্ট ভাই, সৎ ভাই, কিন্তু এটা ভীতি খুব ভয়ঙ্করভাবে নিজের মধ্যে পোষণ করেন তিনি। তা হলো সৎমা মানেই খারাপ। বলতে গেলে এটা ওনার মানসিক রোগে পরিণত হয়। সেই থেকে এমন। যেদিন জেনেছে তোহাস ভাই সৎমা আছে, সেদিন থেকে একটু একটু করে তাকে আলাদা করে ফেলেছে। ভয় পেতেন ভাইকে হারানোর। ভাবতে আমার সবাই খারাপ। তোহাস ভাইয়ের আপন না, তার জন্য শুধু ভাইকে আপন ভেবে সবার থেকে আলাদা করে ফেলা। মিসেস আরিয়ানা ভাষায় যাকে বলে আগলে রাখা। ভয় মানুষের মনে এমনভাবে বাধা আসতে পারে, সত্যি তো মুদ্রার এপিটোপিট থাকে। আরিয়ানার ভীতিটা ভুল না, তবে এই ভীতি কয়জনের সুখ কেড়ে নিয়েছে, বাবা মা ছেলের মধ্যেখানে তুলেছে দেওয়াল। অস্পষ্ট নড়ে উঠল শ্রেয়ার 2 অষ্ট, জিজ্ঞেস করল, আপনি এসব কবে জেনেছেন? তুর্যর আগে মাথা গরম করে উঠল। এই মেয়েটা কি দেখছে না সে ড্রাইভ করছে? সাদে কি গাদি বলে? রাগ সংবরণ করে তার দাঁত চেপে বলল, এটা আপনার প্রশ্নের শেষ উত্তর দিব, তারপর আমাকে ড্রাইভ করা অবস্থায় আর একটা প্রশ্ন করলে সোজা হামলা। শ্রেয়া স্বপ্ন ঢোক গেল। তুর্য এক পলকের রোষপূর্ণ চক্ষুদয় চাহনি পড়ে ওর কম্পনরত রোষ্টে। প্রশ্ন করবে না আর, একদম না। কর্ণধারে ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। তোয়াস ভাইয়া কানাডা গিয়ে আস্থা ধীরে বুঝতে পারে মিস আরিয়ানা এই বিষয়টি বিয়ের আগে ধরতে পারেনি। ভাইয়া পারবেই বা কীভাবে? তখন তো আর আরিয়ানার কে মায়ের মুখোমুখি করা হয়নি। ভিন্নকার সেই ভীতি জেগে উঠবে। পরে সাইকেট্রিক সে দেখানো হয়। এখন আগের থেকে কিছুটা নর্মাল, তবে ওনার ভালোবাসা ভয়ঙ্কর বলতে হবে। ইস, আমার বোটে যদি এমন হতো। শেষমেশ দুচোর ফিসনেমাকা স্বরে লাজুক হাসে শ্রেয়া। ও ভালোবাসা মারাত্মক রকমের ভালোবাসে। তার মানে এই নয় আপনজন থেকে দূর করে রাখবে। মনে মনে ঠিক করে নিল আরিয়ানা বুঝবেও, যত্ন করে বোঝাবে, ওর অতীত বলবে। আপনজনের সান্নিধ্য কত মধুর হয় সেই সমর্থ বিশ্লেষণ করবে। মাঝে মাঝে একজন সঠিক বুঝদাতার অভাবে মানুষের অনেক ভুল ঠিক মনে হয়। পৃথিবীতে সকল মানুষ পারফেক্ট হয় না। ড্রয়িং রুমে বসে আছে সবাই। বৃষ্টিতে মাথা নিয়েই আসতে হলো উকিল সাহেবকে। উকিল সাহেব আবার নুরুল চৌধুরী বন্ধু বলে কথা, তাই একটাকে কাগজপত্র তৈরি করে চলে এলেন। মেহেরিমা রুম ছেড়ে বেরিয়েছেন। তিহার সাথে হাতে হাতে নাস্তা রাখছেন উকিল সাহেবের সামনে। কাতর দৃষ্টিতে মায়ের দিকে তাকানো তুহাস। তখন চেয়ে পারেনি দরজার একটা টোকা দিতে, মায়ের সম্মুখ হতে। কি বলে ক্ষমা চাইবেন, কিভাবে শুরু করবেন কথা? আদৌ সে কি মেহেরিমা চৌধুরীর সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে? অভ্যন্তরে জ্বলছে তার, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সকল অনুভূতি। মেহেরিমা একবারও ফিরে তাকায়নি তার দিকে। তুর্য কাপড় পাল্টে ভেজা চুলে হাত বুলাতে বুলাতে এসে নামল। তার পিছন পিছন শ্রেয়া এবং প্রিয়। যেহেতু সম্পত্তি ভাগ হবে, নুরুল চৌধুরী আদেশ মোতাবেক সবাই আছে।
আরিয়ানা উপর থেকে চলে চেয়ে আছে। এই সংসার, এই বাড়ি একটা ইটও ওর চায় না। তোহাস ওকে জোর করে নিয়ে এসছে। ও শুধু তোহাসকে নিয়ে, তিতিশাকে নিয়ে সুন্দর ছোট করে একটা পরিবার চায়। সবাইকে ভয় হয়, সারাক্ষণ মনে হয় তোহাস তিতিশাকে ছিনিয়ে নিবে সবাই। সোফায় বসে তুর্য তার মতামত রাখলো, বলল, আমাকে অতটুকু সম্পদ দিলেই চলবে যতটুকু দিলে আমি, আমার বউ, ভবিষ্যতের বাচ্চা কাচ্চার মাথা গোজার ঠাঁই থাকবে। বাকি সব আয়ুষ ভাইয়াকেও দিয়ে দিন। হিসেব অনুযায়ী আয়ুষ বেশি পাও না, কারণ চাচার ভাগের অংশটার অংশীদার কেবল সে, আর আমাদের অংশ থেকে ভাইয়াকে বেশি দিন। আয়ুষ হেসে বলল, হেসেই বলে, আমি রাক্ষস না ভাই, কোনো মতে লেকচারারের চাকরিটা করে যেতে পারলেই চলে। তোহাস ভেঙে পড়ে ভিতর থেকে, সহ্য হচ্ছে না ভাগ বন্টন। সোফা থেকে দাঁড়িয়ে বহু কষ্টে বলে উঠল, আমাকে তোমার সাথে থাকতে দিলেই হবে বাবা, সম্পত্তি লাগবে না, এসব ভালো লাগছে না আমার। পরক্ষণে মেহেরিমার সামনে গিয়ে দাঁড়াই। মৃদু হাসলেন মেহেরিমা, বললেন, নিয়ে নাও, তোমার যদি আমার উপস্থিতি খারাপ লাগে আমি চলে যাব, তবুও থাকো এখানে। অশ্রুকণার দলা পাকিয়ে স্বর্ণালী ব্রত করে বসে তোহাসের দৃষ্টি হয় নিচু। মিনিট কয়েক কাটাতেই সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে থেমে থেমে ক্রন্দ মিশ্রিত গলায় বাক্য উচ্চারণ করে, তোমার কাছে ক্ষমা চেয়েও আমি শান্তি পাব না, কিছু ভুলের কখনোই ক্ষমা হয় না। অনুশোচনা নিয়েই আমি তোমাদের সাথে থেকে শাস্তি ভোগ করতে চাই। মা ডাক মধুর, আমাকে জন্ম না দিলেও যেমন আপন করে বড় করেছ, তেমনি আরিয়ানাকে আল্লাহ সেই পরিস্থিতিতে ফেলেছে। ও হয়তো অসুস্থতার জন্য এখনও পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু সেও জন্ম না দিয়েও মা। নিজের অন্যায় বুঝার জন্য এর থেকে সুন্দর আর কি হতে পারে। তত্তর করে গরম নোনতা জল নেমে গেল আরিয়ানার কপাল পেয়ে। শ্রেয়াসহ সকাল স্তব্ধ। কি বলছে তোহাস? মেহরিমের কণ্ঠ থরথর করে কেঁপে ওঠে, গলায় ভেজা ভেজা ভাব, চোখের চাহনি দ্বিধা অসহায়ত্ব। তিনি কখনো এমন চাননি, এমনকি আজ অব্দি মনেও একটা খারাপ ভাবনা আসেনি তোহাসের জন্য। বরঞ্চ প্রাণ ভরে দুই হাত তুলে শুধু তার মঙ্গল কল্যাণই করে গেছেন। এই বাড়িটা পুনর্বায় ভরে উঠুক তা চেয়েছেন। নুরুল চৌধুরী মুখের দিকে আর চোখে তাকালেন। তার মুখভঙ্গিও স্বাভাবিক নয়, প্রবল উত্তেজনা, চিন্তা স্পষ্টত। মেহরিমা স্বাভাবিক গলায় বললেন, তিতিশা তো আরিয়ানেরই মেয়ে। আরিয়ানার মেয়ে কিন্তু ওর গর্ভ থেকে জন্ম নেয়নি। তিতিশা সারোগিট বেবি। মিসক্যারেজের পর জটিলতা দেখা দেয় আরিয়ানার। ডাক্তার জানান আরিয়ানার গর্ভ বেবির জন্য উপযুক্ত নয়, এতে অত্যন্ত রিস্ক। তাই অন্য মাধ্যমে বেবি নিতে বাধ্য হই আমরা। সবাই বাবা মা হতে চায়, আমরাও চাই, সে কারণে সারোগেসি পদ্ধতি ব্যবহার করি। তিতিশা আরিয়ানার মেয়ে, কিন্তু অন্যের গর্ভে জন্ম নেওয়া, এটা পর হওয়ার মতো না। আমিও তো অন্য কারো গর্ভের, তবুও তুমি আমাকে আপন করেছ। তিতিশার বেলায়ও ঠিক তা। আরিয়ানা মানসিক দিক থেকে অসুস্থ, সেটা আমি কানাডা যাওয়ার পর টের পাই। এখানে ওর দোষ নেই, সম্পূর্ণ অপরাধী আমি। একটা মেয়ে বললেই কেন আমি মায়ের স্নেহ ত্যাগ করে তার মোহে ভেসে যাব? তার মানে ঘাটতি আমার মাঝে রয়েছে। আমি এ বাড়ি ছেড়ে হারে হারে টের পেয়েছি আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কতটা কষ্ট হয়। দয়া করে সম্পত্তি ভাগ করতে হবে না, আমাদের এই বাড়ি এক কোণায় রাখলেই হবে মা, তবু আমার আর কিছু চাই না। কথাগুলো বলে তোহাস নুরুল চৌধুরীর দিকে ছলছল দৃষ্টি মেলে ধরে পুনর্বার বলে, কিছু লাগবে না বাবা, শুধু শোধরানোর সুযোগটুকু দিলেই চলবে। আমরা আমাদের শাস্তি পেয়েছি, আরিয়ানার সুস্থ হতে সময় লাগবে, ওকে একটু সময় দিও। তোমরা ওর ব্যবহারে কষ্ট নিও না প্লিজ। তোহাস নিজের কথা ব্যক্ত করে উপরে চলে এলো। দেখলো আরিয়ানা চক্ষুকোটের জল নিয়ে ঠোঁট চেপে আছে, হাতের মুঠোয় পুরো রেখেছে ওড়নার কিছু অংশ। তোহাসের বুকটা ধকধক করে উঠল। সে নিরুপায় ছিল, ভীষণ অসহায়। একদিকে পরিবার, অন্যদিকে স্ত্রী। আরিয়ানার কথা মোতাবেক তাকে সম্মান দিয়ে এ বাড়িতে এনেছে, তবুও মেয়েটা থাকতে চাচ্ছে না। এখানে এসে বারংবার ভয় সেটে যাচ্ছে, হারিয়ে ফেলার ভয়। ওর হাতটা ধরে রুমে নিয়ে এলো, দরজা লাগিয়ে ওকে বিছানায় বসালো। নিচে বিছানায় তিতিশা নিশ্চিন্তে ঘুমিয়ে মগ্ন। যদিও মেয়েটা ঘুম ভেঙে যায়, কত কারণবশত তোহাস নিচু মোলায়েম স্বরে বলল, তোমাকে বুঝাতে বুঝাতে হাঁপিয়ে গেলাম, তবু আমি তোমাকেই চাই। শুধু তোমাকে না, আমার পরিবারকেও চাই। তুমি তো আমাকে খুব ভালোবাসো, বিশ্বাস করো আমাদের কেউ কেড়ে নেবে না, কেউ না। একবার তো তোমার জন্য সব ছেড়েছি, এবার না হয় আমার জন্য এখানে থাকো প্লিজ। আরিয়ানা নিরুত্তর, আঁখি পল্লব নড়ছে তিত্তির করে, হয়তো রোদন আটকানোর প্রয়াস। তোহাস নিজের সুস্পষ্ট হাতে বৃদ্ধাঙ্গল আলতো করে ঘষে দিল কোমল ত্বকে, চোখের নিচে কালো অংশে। এই যে ওর সামনে মেয়েটা বসে আছে, একদিন হয়তো তারও আপনজনের সান্নিধ্যে আশা ছিল, কিন্তু কিছু মারাত্মক নিকৃষ্ট ভীতি ওর মনে মায়া ভালোবাসা অতল গভীরে ডুবিয়ে দিয়েছে। এখন সে শুধু নিবুঝে নিজের স্বার্থ। এখানে লুকায়িত আছে ভালোবাসা, মমতা, কিন্তু মেয়েটা সেই সম্পর্কে অবগত নয়। মেঝে ছেড়ে আরিয়ানার পাশে বসল তোহাস।
ওর মাথাটা বুকের বা পাশে ধরে পড়ল। একটু কষ্ট করো, তারপর দেখবে এত শান্তি পাচ্ছ যে নিজেই অবাক হয়ে যাবে। পুরনো তুমিকে দোষারোপ করবে আগে কেন এমন ছিলে, কেন আপনজনের সাথে থাকা হয়নি তা ভেবে। পরিবারের সবার নিকটস্থ আরিয়ানা অসুস্থতার ব্যাপারটা নাকি খেলাধুলি খোলাখুলি করল তুর্য। শুনে কেঁদে দিলেন মেহেরিমা। নুরুল চৌধুরী কেবল দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। উকিল সাহেবকে বিদায় দিয়ে সবাইকে আদেশ করলেন, গুরু গম্ভীর ভাব আটলেন কণ্ঠে। জানালেন সবাই যেন আরিয়ানার সাথে ভালো ব্যবহার করে। আগে বুঝলে হয়তো কিছুটা সুস্থ হতো একদিন এসে, কিন্তু পরিস্থিতি কারণ অনুকূলে ছিল না। শ্রেয়া অত্যন্ত খুশি হলো শ্বশুরমশাইয়ের আদেশ শুনে। সে চায় একটা মানুষ যতই খারাপ হোক তাকে একটা ভালো হওয়ার সুযোগ দেওয়ার, তাই বলে বারবার নয়, স্রেফ একবার। ফাতেমা চৌধুরী দুর্বল গলায় বলে উঠল, তোর আর যা ভালো লাগে কর, তাও যদি ওই ডাইনি শোধরায়। নুরুল চৌধুরী নম্র কণ্ঠে হাঁক ছাড়লেন। আম্মা, আম্মা কি কথা কইবি না? তোরার মতন আমার ভিতরে এত দরদ নাই। তবুও আপনি কিছু বলবেন না আম্মা? মেয়েটার ভালো ব্যবহার প্রয়োজন। বাহ, তুমি কইতাছো বউ? যাক, তোমার মনটা নরম হইল। আসলে কি জানো, তোমার ছোট পোলার বউটা আস্ত মাখন। তার ভালা ভালা আচরণে এ বাড়ির সবার, তোমারও মন গলে গেল। আজ আমার নিজের উপর গর্ব হইতাছে এই মাইয়ারে তুর্যর বউ কইরা আইন না। তোমার পোলা বউ পাইয়া এত খুশি, এখনও আমারে একটা ধন্যবাদও দিল না। তুর্য ভুরুক কুঁচকে তাকালো, অধৈর্যের হাসি ঠোঁটে ক্ষীণ বাঁকিয়ে বলল, ধন্যবাদ ফাতু, আমার বউ বলতে হবে। নুরুল চৌধুরী এবং আয়ুষের বাবা মুখ লুকিয়ে হেসে উঠলেন। মেহেরিমা ত্রিয়াকে নিয়ে রান্নাঘরে গেলেন। দুপুরে তোয়াশ খায়নি। ফাতেমা ভেঙচি কাটল। না না, আপনার বউকে বলেন তার মিষ্টি হাতে আমারে একখান পান বানিয়ে খাওয়াইতে। রহিমা ফাঁস থেকে বলল, আম্মা, আমি বানাই দেই। রেগে মেগে উঠল ফাতেমা। তোরে বলছি। মৃদু হেসে শ্রেয়ার পানে ভাটা আনতে চলে গেল। তুর্য রসকসীন স্বর, সুযোগ আমার বউকে খাটানো, এই মহিলার পরিবর্তন হবে না। সকলের ড্রয়িং রুম ছাড়ল। ফাতেমা, রহিমা এবং পিউর বাইরে গেল। খানিক সময় বাদে শ্রেয়াও আসে পানের বাটা নিয়ে। ওকে আসতে দেখে ফাতেমা দ্রুত বলল, তাড়াতাড়ি আয় মাইয়া, ওই প্রিয় তুইও আয়। দুইজন আমারে দুই সাইডে বইয়া পড়, জরুরি কথা আছে তোরার লগে। হত বিলম্বর এক নেত্রে এক অপরের পানে তাকায় পিউ এবং শ্রেয়া। দুইজনে ফাতেমার দুই পাশে বসে পড়ল। মোক্ষম সময় লুফে নিতে নিজের কথা পাড়ালো সে। ফিসফিস করেই বলল, সামনের লেগা দুজন কি ভাবছিস? পোয়াতি হইতে মন চায় না? আগে আমাদের দাদি শাশুড়িরা কত বুঝাইতো কেমনে জামাই রে আঁচলে বাঁধা যায়, কত কি। এখন তো আপডেট যুগ। বিষম খেল উভয়। রাত রাবড়ি রহিমা কান পেতে শোনার চেষ্টায় ফাতেমা চৌধুরী যখন মিনমিন করে, তখনই সবাই বসা থেকে মানুষবাদে কেউই শুনতে পায় না। লজ্জায় চিহ্নরূপের রক্তিম প্রলেপ পড়েছে শ্রেয়ার সমস্ত মুখশ্রীতে। নাকটাক টেনে লাল হয়ে উঠছে। প্রিয় এখন হাসছে, মিটমিটে হাসি। ফাতেমা ব্যঙ্গ করে বলল, শরম হাসি বাদ দেন আপনারা, যা কইছি মন দিয়া শোনেন। এই শ্রেয়া, এতদিনে এক বাচ্চার মা হইয়া যাইতো। আমার সব নাতিনদের বাচ্চা কাচ্চা দেখা মরতে চাই আমি। পদ্ধতি বাদ, জামাই পটাইয়া মা হইয়া যা দুইজন। লজ্জায় জলাঞ্জলি দিয়ে দিল পিউ তাৎক্ষণিক। ফাতেমাকে দু হাতের বাঁধন জড়িয়ে নিয়ে নির্লজ্জ আনন্দলোক পূর্ণগলা ঈর্ষদ চেঁচিয়ে ওঠে, আহা দাদি, আপনি একদম আমার ধাঁচের। বাঁচতে লজ্জা রাখতে নেই, উপদেশ মেনে নিলাম। এখন হাবাগোবা চার চোখ লেকচারারকে পটিয়ে মা হয়ে যাব। কপালে চামড়াতে অভিষেক যাচ্ছে শ্রেয়ার। এত ঠোঁটকাটা মানুষের ভিড়ে সে যে কেমন করে এলো, ব্যাপারটা অতি বিস্ময়ের। অতি একটা টিনের চাল দিয়ে পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না নেমে আসবে, সৌন্দর্যে মোহিত করে নিংড়ে তুলবে দুহৃদয়ে। একে অপরকে দেখবে উন্মাদ হয়ে দুই চোখ চুম্বুকের ন্যায় আকর্ষণ বাড়তেই থাকবে। সেকেন্ড, মিনিট, সময়ের পর সময় বৃদ্ধি পাবে ছটফটানি। অন্তরের উছাটন ক্রমশ পাগল করে তুলবে দুজনকে। বিষয়টা সুন্দর না প্রিয়? একদম পাগল করা। সাথে দাঁড়িয়ে মধ্যে রাত্রির চাঁদ দেখছে আয়ুষ এবং প্রিয়। প্রিয়র মাথাটা আয়ুষের চওড়া বক্ষে ঠেকালো। বদনে তৃপ্তির ছাপ, শান্তি সুখ। প্রিয় মানুষের পাশে থাকলে সুখ সুখ অনুভব হয়। দূরে গেলে যেন অশান্তি ঝড়। দাও দাও করে অগ্নি স্ফুটিঙ্গ জলে অন্তপুরে। তাই তাকে মানসশক্তিক শান্তি বলে অবহিত করা বেমানান কিংবা ভুল নয়। খুশিতে অক্ষি নির্লিপ্ত করে রেখেছে পিউ। আয়ুষের কর্ণ দুয়ারে মুখ ছুঁয়ে বলে, আপনার জ্যোৎস্না বিলাসের সমাপ্তি কখন ঘটবে?
কেন, তোমার ভালো লাগছে না? ভালো লাগার চেয়ে বেশি কিছু হচ্ছে। পিওর কপালে চিন্তার রেখা পড়ে। উল্টো দিকে ঘুরে আয়েশের চেহারাটা দেখতে চাইলে থামিয়ে দেয় সে, আরও অনেক বেশি শক্ত করে চেপে ধরে বলে, এই অল্প আলোতে আমার ভিতরে কি চলছে বুঝবে তুমি? এভাবে না হলে কিভাবে বুঝবো? বুদ্ধি বাড়িয়ে। আয়েশের সোজা উত্তর। প্রিয় প্রতিবাদ করে বলল, আমি যথেষ্ট বুদ্ধিমতী, শুধু চশমা পরলে ব্রিলিয়ান্ট ভাব হয় না। আমার বুদ্ধির সাথে টক্কর নিলে তুমি শূন্য। তাহলে আমার ভিতর এখন কি চলছে বলো? জোসনার চাদরে মুড়িয়ে বউয়ের সঙ্গে গভীর রোমান্স করার ইচ্ছে। আয়ুষের প্রশ্নে পিউ কয়েক পল ভাবল, ঠের ভাবল, পরক্ষণে লাজুক স্বরে বলল। আয়ুষ ফিক করে হেসে দিল, ওর সম্পূর্ণ দেহটা শূন্য তুলে বলল, তুমি আসলেই খুব বুদ্ধিমতী ও কিউট বউ। এবারে সে 3 দিন মাথায় নিচ থেকে আরিয়ানা শ্রেয়ার রুমেতে সামনে এসে দাঁড়ালো। বিছানার উপর থেকে এলোমেলো কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রাখে শ্রেয়া। আকস্মিক নজর দরজায় যেতেই বলে, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন আপু? ভিতরে আসুন। দোনামোনা করে ভেতরে ঢুকলো আরিয়ানা। কোলের তিতিসা এবং শাড়ি খামচে ধরে রেখেছে। শ্রেয়া হাত বাড়ি অনুমতি চাইল। আরিয়ানার সহজ সরল উত্তর, নাও। হতবাক স্থবির শ্রেয়া, অবাক বেশ। তিতিসা এক প্রকার ঝাঁপ দিয়ে পড়লো ওর বুকে, কিন্তু শ্রেয়ার চমক আঁকলো। ও পরিবর্তন দেখছে, কিঞ্চিত পূর্বে আচরণের অমিল খুঁজে পাচ্ছে আজ আরিয়ানার মাঝে। ওকে মিষ্টি হাসি উপহার দিয়ে আরিয়ানার স্বীকারোক্তি। চেষ্টা করছি তোহাসের জন্য সবার সাথে মেশার। ভালোবাসার মানুষের জন্য ত্যাগ ও ভালোবাসার মধ্যে পড়েই না, তাই না? হ্যাঁ, যেমনটা তোহাস ভাইয়া করেছিল আপনার জন্য বাবা মার ভালোবাসার বিসর্জন দিয়ে। তবুও প্রত্যাশা দিন শেষে আপনার মনে তাদের জন্য সম্মান যেন জাগে। সূর্য চলে গিয়েছে, তুমি যাওনি যে? ভার্সিটি অফ। আরিয়ানার প্রশ্নে তড়িৎ গতিতে একটা কথা মনে পড়েছে শ্রেয়ার। তাড়াতাড়ি করে বিছানার পাশে পড়ার টেবিলে হেলান দিয়ে রাখা মোবাইলটার দিকে ঘাড় বাঁকিয়ে তাকালো। সূর্য তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। তাজ্জব বনে গেল ও। ভার্সিটি খোলা থাকায় গতকালে চলে যেতে হবে সূর্যর। শ্রেয়ার খারাপ লাগলেও অনুরোধ করে কয়েকদিনের জন্য থেকে যাওয়ার। আসলে এই সময়টা পরিবারের পাশে থাকা উচিত। ওর জন্য পিয়ুষ রয়ে গিয়েছে। ইশারায় কাছে ডাকলো তুর্য। টেবিলের কাছে যেতেই কলটা কেটে দেয় বাক্রুত শ্রেয়া। এই বলে ভিডিও কলে থাকো, আবার আর কেটে দেয়। নিমেষে ফোনটা আবারও ঝংকার শব্দ ধরে সৃষ্টি করে। এবার অডিও কল। আরিয়ানা নিশ্চয়ই সবটা দেখছে। খারাপ লাগছে না ওর, ভালোবাসাটা দেখতে ভালোই লাগে। শ্রেয়া কলটা রিসিভ করে কানে ধরতেই তুর্য অনতিবিলম্বে লাউ স্বরে বলে উঠল, আমার একটা দাঁতের স্পর্শ তুমি কুকড়ে যাও। স্বরমত তিতিশাক ঘাড়ে খামচি দিল, টের পেলে না? ব্যাপারটা কি বলো তো? আমার বলে ইচ্ছা করে বেশি বেশি আদর পাওয়ার জন্য। ধারালো কথাবার্তা সইতে না পেরে চট করে ফোনটা কেটে দিল শ্রেয়া। স্পন্দন ক্রমশ উতাল হয়ে উঠছে। এই হেয়ালিপনা কবে ছাড়বে এই পুরুষ বুড়ো বয়সে? আরিয়ানাকে সাথে নিয়ে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে নিচে আসে শ্রেয়া। তেতিশা ওর চেহারায় সর্বাঙ্গে ছোট ছোট হাতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। সবাই বসে এতিমখানার যাবতীয় খরচপত্রের হিসাব করছে মেহের এবং তিহা। এতকাল যাবৎ এই দায়িত্ব ছিল মাদারের। তিনি একা হাতেই সবটা সামলাতেন। কিন্তু নতুন যেই মাদার এসছেন তার পক্ষে সব সম্ভব হচ্ছে না। সব কিছু থেকে গড়মিল লাগিয়ে ফেলেছেন। তাই এই মাসের হিসেবটা নিজেরাই করে পরের মাস থেকে একজন বিশ্বস্ত লোক রাখার সিদ্ধান্ত নিলেন নুরুল চৌধুরী। তাছাড়া এখন তোহাস আছে। সূর্য তোহাস আয়ুষের উপর এতিমখানার দায়িত্বটা চিরতরে তুলে দিতে চান তিনি। আরিয়ানাকে দেখে মেহেরি মামিহি হাসলেন। শ্রেয়া এবং ওকে হাঁক ছেড়ে বললেন, দুজন দাঁড়িয়ে কেন, বসো। একটুখানি বিব্রত হলো আরিয়ানা। আসার পর মুহূর্তে হাতেই সে একটি বারের জন্য মেহেরিমার সঙ্গে কথা বলেনি। কেবলমাত্র খাবার টেবিলে নুরুল চৌধুরীর সাথে কয়েকটা শব্দ বিনিময় করে, ব্যাস এতটুকুই। মনে গহ্বরে হাজারো সংখ্যা জাগলেও সেগুলো এক প্রকার দমিয়ে আরিয়ানা হাসল। হাসিটা কেমন চাপা চাপা। ধীর স্থির মধ্যর গতিতে মেহেরিমার পাশে বসে পড়ে। সম্পূর্ণ বিষয়টা বিধে শ্রেয়ার কাজল চক্ষে অধৈর্যরা ক্ষীণ ছড়ায়ও। পুরোপুরি না পারুক আরিয়ানা চেষ্টা তো করছে। চেষ্টাই করুক বা কজন করতে পারে। চেষ্টার অভ্যন্তরে যেতে যেতে কোনো এক সময় গড়াবে, জড়িয়ে যাবে আপনার মায়ায়। অতঃপর অত্যাধিক সম্ভাব্য ব্যাপার হয়ে উঠবে সে ইন্দ্রজালে মোহমায় কাটিয়ে ওঠা। পারে না কেউ, পারে না এমন জাল হতে বেরিয়ে আসতে। সাময়িক কালের নিমিত্তে আসলেও অন্তর জ্বলে ওঠে হুটহুট করে। কোনো রকমের আগমনী বার্তা না দিয়ে, যেমনটা তোহাসের দ্বারা হয়নি। সেও আনলে জ্বলছে, আপনজনের টানে ছুটে এসছে। শ্রেয়া মনুষ্যলোক কয়েকবার বাক্য রচনা করে তাৎক্ষণিক
শহরতলি জুড়ে মিলন কাহিনীর ছড়াছড়ি থাকুক, কানে কানে বিনিময় করুক প্রণয় মিশেল বাক্য। আকাশে কালো মেঘ নয়, শুভ্র রং থাকুক, হৃদয়ে হৃদয়ে বিচ্ছেদ নয়, সন্ধি হোক। মেহেরিমা চৌধুরীর গলা শব্দ শোনা যায় পুনর্বার, অন্তত মমতা মাখানো সেই কণ্ঠে। শ্রেয়াকেও বসার জন্য ডেকেছেন তিনি। চিত্তবলটা অনাতে বিলম্বে শান্তির সমীকরণ বয়ে যায়। যিনি কাল ক্ষণ সকল কিছু বদলে গেছে, পরিবর্তন হয়ে গেল কর্কশ আচরণ কোমলতায়। মেহেরিমার স্বর্ণলালিতে মামা আদরে ভাব খুঁজে পায় আজকাল শ্রেয়া। দেরি না করে ঝটপট ওনার অন্য পাশে বসে পড়ল। ত্রিহা লক্ষ্য করে বলল, আয়ুষী কবে আসবে চাচি? নানুর বাড়ির বেড়ানো শেষ হয়নি? চলে আসবে আজকেই। ফোনেই তোহাসের আসার কথা, পাগল হয়ে যাচ্ছিল। মা অসুস্থ, তাই ওনাকে নিয়ে আসতে বলিনি। আজকে আমি ড্রাইভারকে পাঠিয়ে দেব ওকে নিয়ে আসার জন্য। তিতিশাখার কাত করে ক্ষুদ্র আখিদয়ে নিমিষেই চাহনে নিবদ্ধ করে রেখেছে মেহেরিমার মুখের দিকে। শ্রেয়ার চোখে পড়তেই চবিশের তিতিশের হাতে মুষ্টিবদ্ধ পুরে নিয়েও মেহেরিমার শাড়ির একটুখানি অংশ নিমিষে আসার টান অনুভব করতে নিজের পাশে তাকায় মেহেরিমা। ওনার মুগ্ধতা ভরপুর দুই চোখের লালের লাল ওষ্ঠযুগল ছড়িয়ে খিলখিল করে হাসে তিতিশা। কি সুন্দর প্রাণখোলা হাসি! সবার দৃষ্টি আপাতত ওর দিকেই। আঁচড় টেনে বারংবার দাদির করে যেতে ইচ্ছে প্রকাশে মগ্ন তিতিশা, কিন্তু মেহেরিমা নেওয়ার সাহস পাচ্ছে না। ভীতি জাগে ভয়ঙ্কর মারাত্মক ভীতি। যদি আরিয়ানা খেপে যায়, ওর সেই মানসিক অবস্থা আকস্মিক রেগে মেগে যাওয়া স্বাভাবিক। তাই এখনও তিতিশাকে স্পর্শ করার দুঃসাহস করেনি তিনি। কিন্তু আজ ভাবনার বাইরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে কোশ্চিনকালেও ভাবেননি তিনি। না এনেছিলেন এমন প্রত্যাশা কল্পনা কিংবা স্বপনে। দেহের অঙ্গে প্রত্যঙ্গ স্থির হয়ে পড়ছে কারোর ছোঁয়ায়। চমকপ্রবত সকলে। আরিয়ানা হাতে ওনার হাতের উপর রাখে নিচু কণ্ঠে সে বলল, তিতিশা আপনার কোলে আসতে চাইছে, নিচ্ছেন না কেন আম্মা? নয়ন ভীমা চাহনি শ্রেয়ার। মেহেরিমার চোখে অশ্রু টলমল করছে। আম্মা! বিয়ের পর একটি বারও এই সম্বোধন করেনি আরিয়ানা। এত বছর পেরিয়ে আজ করলো। ডাকটা কত মধুর। শ্রেয়া কোল থেকে চট করে তিতিশাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে ফেললেন তিনি। ক্রন্দনরত গলায় বার কাতক করে বললেন, আমার নাতনি, আমার তোহাসের মেয়ে, আমি দাদি হয়ে গেলাম। খুশিতে উৎফলতা যেন ওনার সমরঙ্গ সত্তা জুড়ে আরিয়ানা নিজেকে তটস্থ করে নেয়। এই কয়দিনে অনেক কথা গুছিয়েছেন, এক এক করে আওড়াতে থাকে। আমাকে ক্ষমা করে দিবেন আম্মা, আমি এখনো ঠিক পারছি না। মন বারবার আপনাদের কাছ থেকে সরে যেতে চায়। হয়তো এটা আমার অসুস্থতার কারণে। আমি চেষ্টা করব, অনেক চেষ্টা করব, আমার কারণে আর যেন কোনো সম্পর্ক না ভাঙে। আপনাকে মিসক্যারেজের অপবাদ দিয়েছিলাম, এটা শাস্তি আমি পেয়েছি। সেদিন মিসক্যারেজ আপনার জন্য নয়, বরং আমার উল্টো পাল্টা ওষুধ খাওয়ার জন্য হয়েছে। নিজেও বুঝতে পারিনি। ছোট থেকে মানসিক রোগী আমি। তোহাস ট্রিটমেন্ট না করাতে নিলে সাইকিয়াট্রিস্ট নিজ মুখে না বললে কখনোই বিশ্বাস করতাম না। আমার মনে হতো আমি যা করছি সব সঠিক, অন্যরা শুধু কেড়ে নিতে চায়। আপনাকে দেখলে জেদ কাজ করতো আমার। গলা ধরে আসে আরিয়ানার। পরবর্তী কথাটা খুব কঠিন। টেনে টেনেই বলল, আমার সৎ মায়ের অত্যাচারের কথা মনে পড়ে যেত, তাই কোনোভাবেই মেনে নিতে পারতাম না। দেখলেই মাথাটা ব্যথা করতো, সব কিছু এলোমেলো লাগতো। ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের সাথে অন্য ওষুধও ছিল, যা প্রেগনেন্সিতে খেলে ঝুঁকি। আমি রোগের চোটে খেয়ে ফেলি। তখনও আমার মনে ভাবনা জাগে আপনার জন্যই এমনটা হয়েছে। আপনার জন্যই এমনটা হয়েছে। আপনাকে দেখে আমার কষ্ট না লাগলে এমন কিচ্ছু হতো না। সব কিছুর জন্য আমি দায়ী আম্মা। আপনাদের কষ্ট দিয়েছি আমি। বছরের পর বছর তোহাসকে আপনাদের কাছ থেকে দূরে রেখেছি। আপনাকে দেখলে এখন আমার সৎ মায়ের প্রতি ধারণা পাল্টে যায়। আফসোস হয় আগে কেন আমার চোখে ছাউনি পড়েছিল। আপনাদের অনেক অনেক খুশি আমি নিজ হাতে ধ্বংস করে দিয়েছি। একটাই অনুরোধ থাকবে আম্মা, আমাকে একটু ভালো হতে দিন। আপনাদের দয়ার হাতটা আমার মাথায় রাখুন। সত্যি নিরুপায় ছিলাম আমি। হিংসা, অসুস্থতা আমাকে কাবু করে দিয়েছিল। তোহাস এখনো ভালো করে হাসেনি। ও শান্তির হাসি হাসতে পারে না আমার জন্য। ও বোধহয় ভাবে আমি এখনো ভালো নেই, কাউকে ভালো রাখতে পারছে না সে। আমাকে ওর মুখে হাসি ফোটাতে সাহায্য করুন আম্মা। আমি স্বচ্ছ নির্মম একটা জীবন চাই আপনাদের সাথে। আকতি মিনতির স্বর আরিয়ানার। অবধে অক্ষী কার্নিশে হতেই জল গড়িয়ে পড়াচ্ছে। আজ কোনো ছলছলা নেই, আজ নিঃসংশয় আবেদন, আপনজনদের খুশি রাখার প্রয়াস। তিহারও চোখ ভরে আসে জলে। মেরিমা যথেষ্ট শক্তপোক্ত ধাঁচের মানুষ। নুরুল চৌধুরী এই ধরনের
এই যে এই ঘরের প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছেন উনি। ভালোবাসার দাবি নিয়ে হাজির হয়নি স্বামীর সান্নিধ্যে। মাথায় এক একটার কথা আটকে পড়ে যায়। কোনো একটার সময় তার স্বামীর রাজ্য জুড়ে এক নারীর বসবাস ছিল। চাইলেই হুট করে সেখানে উড়ে এসে জুড়ে বসা সম্ভব নয়। মানুষের মন নামক গৃহে প্রবেশ করতে হয় আস্তে ধীরে। উনিও এমনটাই করেন। তবে তার প্রশ্নে অনেক ধৈর্য, ত্যাগ, বিসর্জন রয়েছে। ধীরে ধীরে ধাতস্থ হয়েছেন, নিজেকে সামলেছেন, পরিস্থিতি অনুযায়ী শিখিয়েছেন কঠোরতা। এই মুহূর্তে সূক্ষ্ম নিঃশ্বাস বিমোচন করে ফেলে বললেন, আর কাঁদবে না আরিয়ানা। অতীত পড়ে থাকলে শান্তি স্বস্তি কোনোটাই আসবে না মনে। বর্তমানে সুন্দর করে তুলি আমরা। আমি সব ভুলে গিয়েছি, তুমিও যাও, মনে রাখবে তুমিও শ্রেয়া আমার কলিজা। তোহাস তুর্য যেমন আমার কলিজার অংশ, তেমন তোমরাও ওদের কলিজার অংশ। এমনটা আমি এমনি এমনি বলছি না, আমার ছেলেদের ভালোবাসা দেখেই বলছি। আমি তোমাদের প্রাণ ভরে আদর দেব, তাতেই আমার ছেলেরা খুশি। যেটা আমি জানি, আমি শ্রেয়ার সাথেও অন্যায় করেছি। দুজনে না হয় এখন আমাকে একজন ভালো শাশুড়ি বানিয়ে দিও, মিলে ঝুলে। শেষের কথাটা হাসির ঝিলিক। শ্রেয়া এবং আরিয়ানা চোখাচোখি হতে উভয় একসঙ্গে সমসময়ে চিৎকার করে উঠে বলে, আম্মা, আপনি বেস্ট। মেহরিমা চৌধুরী ভাব নিলেন, বললেন, আইন পুত্রবধূরা। প্রিয় সিঁড়িতে থাকা অবস্থায় চিল্লিয়ে বলল, আমার আম্মুও বেস্ট, আর আমিও ওনার একমাত্র ছেলের একমাত্র সুযোগ্য বউ। সাত সন্ধ্যাবেলা নেমেছিল সবে। তার নিমিত্তে সে বাড়ির মাথা তুলে ফেলেছে আয়ুষী। মেয়েটার নরম স্বভাবের হলো বেশ পটু, বিশেষ করে অন্যদের সাথে মিশে যেতে। এসে আরিয়ানার সাথে ভাব জমিয়ে ফেলেছেন। দাবি করছেন ভাইদের সঙ্গে বসে মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা খাবে। দুর্যোগকেও ফোন দিয়ে বলেছেন এখনই আসতে, কিন্তু ওকে নিরাশ করে দিয়ে সে জানিয়ে দেয় আসতে পারবে না। মনক্ষুণ্ণ হয়। খরাপনা শুধু আয়ুষের জন্য নয়, আরও একজনের অন্তদেশে এসছে, এবং সেই জন হলো শ্রেয়া। আজ কতদিন সরাসরি দেখলো না তুর্যকে। খুব করে বলতে চাই চলে আসুন না, কিন্তু পারে না লজ্জায়। যখন এটা বলবে তুর্য এমন কথা শোনাবে যে হজম করাই হবে কষ্টকর। তার চেয়ে মৌনতাই শ্রেয়। বড় এক বোল মুড়ি মাখা নিয়ে ছাদে এলো শ্রেয়া। পাটি বিছিয়ে গোল হয়ে আরিয়ানা, তোহাস, আয়ুষ, পিয়ুষ বসে আছে। আয়ুষে বসে দুই ভাইয়ের মধ্যবর্তী স্থানে। ঘোর রজনী প্রহর চলছে। মধ্যরাতে মুড়ি মাখা খাওয়ার বিষয়টা তাও তন্দ্রার একপাশে ফেলে খুবই আশ্চর্যজনক, তবে বেশ মজাদারও। বোলটা সবার মাঝখানে রেখে ও বসছিল পিওর পাশে, কিন্তু পারল না। তোহাস বাধা দিয়ে বলল, ছাদের অপর পাশে ছিলাম এতক্ষণ, মোবাইলটা ভুলে ওই দিকেই রেলিংয়ের ওপর রেখে এসেছি। এনে দিবে? এখন মনে হলো। জি ভাইয়া, এক্ষুনি নিয়ে আসছি। শ্রেয়া যেতে নিলেও তীর রেখা নজর ফেলে দেখল সকলে কেমন মিটমিটে হাসছে। হাসিগুলো নিঃশব্দ। নিঠু কিছুই ঠাওর করতে সক্ষম হলো না ও। গোলমেলে লাগছে সবটা। তোয়াক্কা না করে গটগট পায়ে অপর প্রান্তের দিকে হাঁটতে লাগলো। এসেই চক্ষু ছানাবড়া, কাঁপুনি দিয়ে ওর সমস্ত তনু। ওষুধে ফাঁক করে অস্পষ্ট বেরিয়ে আসে প্রশ্ন, আপনি? সম্মুখে নির্বিকার ভঙ্গিতে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো মানুষটা। শ্রেয়ার কম্পন মিশ্রিত প্রশ্নটা যেন তার শ্রবণ ইন্দ্রিয় হয়নি, বরং তো ছাই কালারের শার্টের উপর বোতামটা খুলে বলল, ওখানে দাঁড়িয়েছো কেন? জলদি আসো। বউকে সারপ্রাইজ দিতে কত কী করতে হলো। নিজেকে বাড়িয়ে লুকিয়ে ছাদে আসলাম। লং জার্নি, সব মিলে ক্লান্ত। তাড়াতাড়ি কাছে আসো। বুকে মাথা রেখে একটু ভিতরটা শান্তি করে দাও তো, নয়তো এই ক্লান্তি আমাকে ছাড়বে না মিসেস শুভ্রপরি। আর ক্লান্তি আমাকে না ছাড়লে আমি তোমাকে ছাড়ছি না। স্ট্যাচু হয়ে গেল কেন? তুমি চাইছো না তোমার জামাইয়ের শান্তি? বড্ড নিষ্ঠুর বউ তুমি। শ্রেয়সী ভেতরটা জ্বলে যাচ্ছে। নির্বিকার নির্জন বিভাবন্ত ছাদের অপর পাশ হতে মৃদুমন্দ জ্যোতি আসছে যেন ভেসে ভেসে। চমৎকৃত শ্রেয়া শিরা অপশিরায় তরঙ্গ খেলা করছে। পুরনো অভ্যাস ক্ষণে ক্ষণে কিংবা আংশিকভাবে নব্য হয়ে ওঠে। অতিরিক্ত বিস্ময়ে কেমন কাট হয়ে যায়। শ্রেয়ের অভ্যাসটা বদলায় না। ধীর গতিতে পদলি ছাদের মেঝেতে শুয়ে গিয়ে এলো তুর্যর সান্নিধ্য। বুকে থরথর করে কাঁপছে। একটা দমকা হওয়া বয়ে গেল সেই সময়টাতে। এলোমেলো করে দিয়ে গেল ওর কেশগুচ্ছ। অঙ্গ প্রত্যঙ্গ সর্বাঙ্গে শিরশির অনুভূতি জাগিয়ে তুলছে মুহূর্তেই। তুর্য বুঝি তার শৈল না। লাজুক হাসি নেই স্থির নেত্রে নিম্নে তাকিয়ে থাকা শ্রেয়াকে হ্যাকচাটানে বুকে মিশিয়ে নিল। হকচকে গেল ও। নিশ্চল চাহনি পড়ল তুর্যর আংশিক উন্মুক্ত বক্ষে। উতলা হয়ে পড়ল অন্তরে। সমস্ত কথায় প্রবল উত্তেজনা। তুর্য কণ্ঠে উৎকণ্ঠা। মন খারাপ কি কমেছে আপনার? এই যে সারাক্ষণ মন খারাপ করে থাকতেন। আমি যাওয়ার পর এটা কি উচিত হয়েছে? আমার বউ থাকবে সাদা প্রবন্ত। অতীতে কতটুকু হেসছে, কি পরিমাণ কেঁদেছে, আমার মাথা ব্যথা নেই। আমি সার্থকতা আছে তাতেই যে আমি আমার অর্ধাঙ্গিনী কতটুকু সুখে রাখতে পেরেছি।
তার হৃদয় স্থলে আমার দ্বারা কতবার হিমশীতল আভাস বাতাস বয়ে গেছে, কতবার রক্তাক্ত হয়েছে তাও আমি জানতে চাই। শ্রেয়া দেরি করলো না, একটুও কথা উদ্দণ্ডিতভাবে জবাব দিল। একবারও রক্তাক্ত হয়নি। তুর্য তাকালো কপাল ভাঁজ ফেলে, দায়সারাভাবে বাঁকা হেসে বলে উঠল, এই মিথ্যে। আই হার্ট আই ইউ হিট আপ ওর ফার্স্ট সেকেন্ড অ্যান্ড ফ্লায়ার ব্যাটস। গলায় কম্পন শ্রেয়া, মুখ বাঁচিয়ে অস্পষ্ট কণ্ঠস্বরে বলার চেষ্টা করে, কিন্তু ওটা তো আপনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, আর দ্বিতীয়বার সেটা আমার ভালোর জন্যই। তাই বলে অন্যায় ঢাকা পড়ে যাবে? ভালোবাসা বলে সব মাপ? কোমল মনের বউ সামলাতে ঠিক কী পরিমাণ কঠিন হতে হবে বলো তো, নাকি শক্তিশালী হতে হবে? এমনিতে আমার দেহ বলিষ্ঠ, বউ যা কোমলে এক হৃদয়ের জেরে খাটিয়ে জড়িয়ে ধরলেই পিষে যাবে। শ্রিয়ার কথা কাটাতেই জন্য হঠাৎ জিজ্ঞেস করে বসল, আপনি এত রাতে আসলেন যে? আগামীকাল ভার্সিটি, সমস্যা হবে না? এমনিতেই অনেক ঘন ঘন ছুটি কাটিয়েছেন। চিন্তা কি আমার জন্য নাকি ভবিষ্যতে ট্যামাটুমির জন্য? ভেজুকল কুচকে প্রশ্ন করল তুর্য। শ্রেয়া হতভম্ব, হতবুদ্ধি, কণ্ঠ গলিয়ে বেরিয়ে আসলো চমক মিশ্রিত ধ্বনি, ট্যামাটুমি? তুর্য তার বহুবান্তরে আবদ্ধ মেয়েটার ললাটের ঠোঁট ছুঁয়ে পার করলো কয়েক মিনিট। নিঃশ্বাস ভারী ভারী ঠেকছে শ্রেয়ার, ঢেউয়ে গর্জে উঠছে যেন বক্ষস্থল। পরক্ষণ অনুমিত হয় ওষ্ঠতায় ধীরে ধীরে ও সরুক নাককালা স্পর্শ করছে, কার্নিশ নেমে এসছে। ভেতরটা লুব্ধ শ্রেয়ার, স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা। তুর্য প্রখর চাহনি নিক্ষেপ করে ওর সমরঙ্গ বদনে ফিসলে এসে কর্ণ ধরে মুখ নিয়ে বলল, এই যে এভাবে আদর করে এটার ফলাফল আসবে না। ফলাফলগুলোর নাম আপাতত ট্যামাটুমি, পরে সুন্দর নাম ভেবে দেব। আর মিসেস শ্রেয়সী আমার বউ, আমার শুভ্রপরী কাল শুক্রবার ভার্সিটি অফ চাকরি যাবে না, আমাদের ভবিষ্যতের ট্যামাটুমি অভাবে ভুগবে না। কিন্তু আফসোস, ট্যামাটুমি মাকে আদর করতে গেলে তার লজ্জা আমাকে বাধা দেয়। এই লজ্জা রেখে তাদের আনা যাবে ট্যামাটুমির আম্মা। লাল রঙের সাথে এই মুহূর্তে শ্রেয়ার মুখশ্রীর তুলনা করলে মন্দ হবে না। শক্তপক্ষে চট করে মুখ গুজে ফেলছে, ইচ্ছা অনিচ্ছা সব মিলিয়ে নরম ওষ্ঠতার স্পর্শকে সেই খোলামেলা বুকের পা পাশে। তুর্য শারীরিক সর্বাঙ্গ শক্তি দিয়ে মিশিয়ে নিল ওকে। তারও হৃদয়স্থলের ক্রিয়া প্রতিক্রিয়া অস্বাভাবিক হয়ে পড়ল। বলল, তোমার কাছে থাকতে পারবো না। সেদিন গেলাম, সেদিন থেকে ভিতরে জ্বলাতে শুরু করলো। আমার ক্লান্তির অবসান হওয়ার মাধ্যমে আমি রেখে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। শ্রেয়া ভুলবশত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ফেলল। নিমিষে ক্ষিপ্ত দৃষ্টিতে ছুঁড়ে মারল তুর্য। ভয়ে কুকড়ে গেল ও। আমতামতা করেই বলল, না ফেলতে পারেন না? তবুও লাভ হলো না। তুর্য আগুনের শিখানায় জ্বলে উঠল। ওর ওড়নাটা টেনে নিয়ে নিজের গলা পেঁচিয়ে পড়ল। কিঞ্চিত থ্রেটের আভাস কণ্ঠে কড়া সুর বলে উঠল, ভালোবাসি বলে তবেই ওড়না পাবে, নয়তো সারা রাত দাঁড়িয়ে নোবান্স করবে। ভাই ভাবি আয়ুষী প্রিয় সবাই কিন্তু আরও বাড়িয়ে চাড়িয়ে ভাববে। আকস্মিক মস্তিষ্ক সজাগ হলো শ্রেয়ার। ও তো এত সময় ভাবিনি ছাদে উপস্থিত বাকি সবার কথা। লজ্জায় কুকড়ে যেতে মন চাইছে। এখন ওর ওড়না ছাড়া যেতে পারবে না। ভালোভাবেই দড়িবিহীনই ওকে শক্ত কঠিন বাঁধনে বেঁধে ফেলছে। সুযোগ পেলে হেয়ালিপনার মাতোয়ারা হটে এই সুটাম দেহি পুরুষ। অদৃশ্য বাঁধন অথচ কি কঠিন। উপায়ন্তর না মেলায় মনে মনে সাজিয়ে নাই বর্ণমালা। বুকে ধুকপুকের আওয়াজ সমেত বলল, ভালোবাসি। তুর্য রেলিং হেলান দিয়ে দাঁড়ালো, চেহারা নির্লিপ্ত ভাবসাব। প্রশ্ন করল, কবে থেকে? শ্রেয়ার এমনিতেই শ্বাসরুদ্ধকর অবস্থা, তার উপরে তুর্যর বেপরোয়া অভ্যাস। জেনে শুনেও ওর সাথে ইচ্ছাকৃত করে এমন। না দেখেই ভালোবাসবো? বাহ, বউ আমার রিয়েলি লাভ। আই লাভ ইউ টু বউ। শ্রেয়া বেকাল বনে গেল। এতবার টুটু আশ্চর্যজনক কাণ্ড ভারী সরমও লাগছে। প্রতিদিন নতুন করে আবিষ্কার করে ও তুর্যকে। হিয়ালিপানা গভীর ভাতা মিলিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় লোকটা। বিয়ে ঠিক হবার পর থেকে এবার ওড়না দিন। কি ধমকি দিয়ে আরিয়ানা টুপ করে কলটা কেটে দিল। ধোয়া সেমনটা চেয়ে চাই প্রশান্তির নিমিষে। এক রাত্রে আরিয়ানা নিজেকে আরও পাল্টিয়েছে। তুর্যর কথায় মাথায় অত্যন্ত সুন্দরভাবে গেঁথে নিয়েছে। পরিষ্কার হৃদয় হতে হবে, হৃদযন্ত্রে কোনো প্রকার ভেজানো অস্তিত্ব থাকবে না। কেননা মেদিনটার সবটা মুগ্ধ করে সুন্দর চক্ষে অনুভব করতে হবে। তোয়াস ফিরে এসে বলল, বাবাকে নিয়ে বাড়িতে এসো। উনি ওষুধ না খেয়ে বেরিয়ে পড়েছেন, আম্মা এখন বলল। ডায়াবেটিসের রোগী হয়ে এত অনিয়ম করলে চলে? জলদি এসো। দেহের কোনো এক অংশে পুরনো অভিনতির উন্মোচন করস বলে গেল। কিছু বলতে পারল না রুল চৌধুরী।
উনি দুহাতে অনুশোচনা অর্থাৎ সামান্য উঁচিয়ে দুই ছেলের কাঁধে হাত রাখেন, রাশভারী গলায় বললেন, বাবা, বাড়ি চলুন, ভালোবাসা আগলে রেখো দুজনে। ফাতেমা চৌধুরী প্যাসেজওয়েতে লঠির ঠকঠক শব্দ তুলে এগোচ্ছেন। হুট করে তার চোখে বিঁধে পিউর চুমু খাওয়া। তড়িৎ বেগে 2বার চুমু খেল মেয়েটা আয়ুষের খসখসে গালে, খোঁচা খোঁচা দাড়ির উপর। লজ্জায় উল্টো ঘুরে ঘরের দিকে হাঁটা ধরলেন। বিড়বিড় করল, প্রেম করবো স্বামীর লগে, দরজাটা লাগাইয়া করবো না, শরম নাই? রহিমা খালা ফাতেমা চৌধুরীর রুমেই ছিল। হাতের ঝাড়ুটা ফেলে দৌড়ে এসে বলে উঠল অস্থির গলায়, কি বিড়বিড় করেন আম্মা? বেজাই বিরক্ত ফাতেমা রাগে গজগজ করে বলল, তুই একটা কান পাতা বেডি, সব হোনা লাগবো তোর? বিড়বিড় করছি তোরে লাথি মেরে কই পাড়ামো এই বিষয়ে? এটি কি কন আম্মা? আমি কি করছি? করস নাই, কিন্তু এখন আমার মাথার ওপর নাচতাছস। যা চা লইয়া চা, চা খামু। আনতে হবে না রহিমা খালা, বসুন, আমি এনেছি দাদি। আদুরে নম্র কণ্ঠটার স্বর শুনে কান খাড়া হয়ে ওঠে ফাতেমা চৌধুরী। মুখ ঘুরিয়ে দেখে আরিয়ানা চায়ের কাপটা হাতে দরজার সামনে দাঁড়িয়ে, ঠোঁটে মিষ্টি হাসি ঝোলানো। উনি ভূত দেখার মতন করে বিস্ময় দৃষ্টিতে তাকালো, নিচু স্বর কণ্ঠে বলল, তুমি? আরিয়ানা প্রশ্নটা উৎক্ষেপ করে এগিয়ে এলো। মেহরিমা শিখিয়ে পড়িয়ে দিয়েছেন কীভাবে দাদির মন জয় করতে হবে। চায়ের কাপটা এনে টেবিলের উপর রাখলেন সে। তোমার হাতের চা খাবো না। নিচে যেতে আপনার কষ্ট হবে, তাই উপরেই নিয়ে আসলাম। বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কথাগুলো ফাতেমা চৌধুরীর নিকট। কণ্ঠের দৃঢ়তা টানে। গটগট করে কাপটা হাতে তুলে নিয়ে চুমুক বসালো আরিয়ানা। ততঃপর বলল, বেঁচে আছি দাদি, আমাকে সুন্দরভাবে আপনাদের সাথে বাঁচার সুযোগ দিন। কয়েক পলক ভেবে ফাতেমা চৌধুরী বলে উঠলেন, দিমু, এখন চায়ের কাপটা দাও। বরবাদ তো কইরা দিলা, এইটাই খাইয়া লই। আরিয়ানা স্মিত হাসল। সেই হাসিতে যেন মুক্ত ঝরছে, মনোমুগ্ধকর নাই। তাকিয়ে দেখল নিষ্পলক অগ্নিতে ফাতেমা চৌধুরী এবং রহিমা। কোরবানি ঈদ পালনের জন্য সম্পূর্ণ চৌধুরী বাড়ির লোক গ্রামে এলো। বিশাল বড়সড় একটা গরু কিনছে চৌধুরী সাহেব। এই প্রথম ছেলে পুত্রবধূ নিয়ে গ্রামে ঈদ পালন করবেন। গ্রামে বহু বছর না আসার আগের আধা পাকা উপর দিয়ে টিনের চাল দেওয়া হয়েছে, দুটো টিনের ঘর রয়ে গেছে। উঠান পেরিয়ে এই ঘর থেকে ওই ঘরে যেতে হয়। মাঝে মধ্যে আসলে মানুষ থাকবে ভেবে এরকম ঘর তুলে রাখা, কিন্তু ব্যস্ত জীবন ফেলে রেখে গ্রামমুখী হয় কজন। মেহরিমা বেতে মোড়ানো বসে 3জন পুত্রবধূ আলামত দেখছেন। 3জনে জেদ করে ধরেছেন নীল শিলনোড়াই মশলা বাটার। শহরে ব্লেন্ডারে কাম চালিয়ে এখন কাঁচা হাতে এসব পারবে, তবুও প্রবল চেষ্টা 3জনের। শ্রী এক প্রকার যুদ্ধই চলছে। সে যে করে হোক দারচিনি একদম পিষে করেই ছাড়বে। ত্রিহা বারংবার কাতক করে বলছে পিও সাহেব ছেড়ে ঘরে গিয়ে বিশ্রাম নিতে হবে। শুনতে অপরাগ। এখানে সে রহিমা খালার এক ধরনের সখী হলো, তার নাম কুসুম। কুসুম খালা বলেই ডাকে সবাই। পাশের বাড়িতে থাকেন তিনি। উনি 3জনের উদ্দেশ্যে বলে উঠলেন, আজকাল এমন বউ পাওয়াই যায় না। আমার পোলার বউরা সারাদিন খায় আর ঘুমায়। তোমাকে মতো শহরে থাইকা তো প্রেম কইরা বিয়া কইরা আনছিল আমার পোলাটা। নিজের ঘরের সব তেতো, পরের ঘরের সব মিষ্টি। মহিলার কথায় পৃষ্ঠে হাসি মুখে বলে উঠলেন মেহেরিমা। কথার মারফাজ বুঝতে পেরে শ্রেয়া নিঃশব্দে হাসল। কে জানে কুসুম খালা বোঝালো কিনা। কি নীরবে তীরটাই না ছুড়লেন মেহেরিমা চৌধুরী। শিলনোড়ায় পশলা বেটে হাতের অবস্থা নাজেহাল রাহিয়ানার, তবুও আনন্দ পেল না ও। সন্ধ্যা ঘনিয়ে এসছে। রাতের খাবার উঠানোর আগেই একপাশে গর্ত করে চুলো বানিয়ে রাধা হলো। ইতিমধ্যে ইট দিয়ে চুলো বানানোর কাজ সমাপ্ত। শ্রেয়া খয়েরি রঙের শাড়িটা আঁচলটা মাথায় টেনে দিয়ে কেরোসিনের বোতলটা নিয়ে এলো। তোজোর হাতটা বোতলটা নিয়ে অভিজ্ঞতার মতো ঝটপট করে আগুন জ্বালিয়ে ফেললো। বহিক্ষিষিকা বাড়ছে। তুর্য কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। পরনের কালো শার্টটা ঘেমে একাকার। শ্রেয়ার তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে লাহুস্বরে প্রশ্ন করে উঠল, তোমাকে সবসময় নতুন বউ বউ লাগে কেন? এই যে টুকটুকে লাল খয়েরি শাড়ি মাথায় পরে ঘোমটা টানলে, মনে হচ্ছে আমার সদ্য বিয়ে করা বউ। বুকের বাঁ পাশটা ধকধক করে ওঠে। তোমাকে একটু করে না দেখতে পেরে মন চাই এ পাশে হৃদয় নামক অঙ্গটা আমি আগুনে পুড়িয়ে ফেলি। ভালোবাসি আমার শুভ্রপরী। শ্রেয়া চারপাশে এক নজর মেলে তুর্যর গা ঘেঁষে দাঁড়ালো। ঢিমে ঢামা হাতে হাত রাখলো। মুষ্টিবদ্ধ করে ফেলল তুর্য তাৎক্ষণিক। মেহেরিমা মোহনীয় স্বরে বলল, শ্রেয়া, কেন? আমি আপনার সাথে মিশে থাকব, চিরকাল থাকব।